আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা। ডক্টর ইউনূস এটা কি করলেন? এক ঢেলে ৩ পাখি। আমি কেন বলছি যে এক ঢেলে উনি ৩ পাখি মারলেন? এটা কি শুধু মুখে বলতেছি নাকি আসলেই কাজে উনি করেছেন এক ঢেলে ৩ পাখি? চলুন একটু দেখি। আসলে ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে আমাদের মতো সাধারণ মানুষের ওনার ধারণা, ওনার মেধা, ওনার কাজকর্মর যে চিন্তাধারা এই সম্পর্কে আমাদের চিন্তাভাবনা বা আমাদের চিন্তা তো আসে না। মানে আমাদের চাইতে অনেক উপরের লেভেলের লোক। বাংলাদেশে বর্তমান যারা বুদ্ধিজীবী আছেন বা সাংবাদিক আছেন, যারা টিভি টক শোতে প্রতিনিয়ত কথা বলেন, প্রত্যেকটা মানুষের চাইতে ডক্টর ইউনূসের চিন্তাভাবনা, বুদ্ধির লেভেল এমনকি মন মানসিকতার লেভেল অনেক উচ্চতর। যার কারণে ডক্টর ইউনূসের অনেক সময় অনেক কাজ সমালোচিত হচ্ছে বা কেউ বুঝতে পারছে না, না বুঝেই সমালোচনা করছে। কিন্তু ওনার যে উদ্দেশ্য, ওনার যে মহৎ উদ্দেশ্য, ওনার যে চিন্তাধারা, ওনার যে কথা এইবার একদম প্রমাণ করে দিছে। কেন এই কথা বলতেছি চলুন প্রমাণ সহকারে ৩টি, এক ঢেলে ৩ পাখি। এবার যে আমেরিকাতে গেলেন দেখেন প্রথম যে উনি চালটা দিলেন সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে উনি সাথে নিয়ে গেলেন। এটা কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র ডক্টর ইউনূসই এটা প্রথম নজির দেখালেন যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে নিয়েও একটা সরকার এইভাবে বিদেশ সফর করতে পারে। এটা আসলে পৃথিবীর কোথাও নাই, এমনকি পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রেও এটা ঘটনা ঘটেনি, এই প্রথম। দেখেন সেখানে কে কে গেছে সেটা তো আপনারা সবাই জানেন। এই যে ওখানে ওনাদের নিয়ে যাওয়ার পিছনে কিন্তু ওনার একটা মাস্টার মাইন্ড প্ল্যান ছিল যে ওনারা বিশ্ব দরবারে একটা মেসেজ দিতে চেয়েছিল যে দেখেন আমি বাংলাদেশকে হাতে নিয়েছি এবং বাংলাদেশকে কোন জায়গাতে আমি পৌঁছে দিতে চাই, এবং বাংলাদেশ বর্তমান সবাই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে, কেউ ভেদাভেদ নাই। দেশে কিন্তু ভেদাভেদ ছিল, যেমন বিএনপি কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলতো, জামাত কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতো, এনসিপিও অনেক সময় জামাতের বিরুদ্ধে বলছে দেখেছি, অনেক সময় বিএনপির বিরুদ্ধে বলছে, অনেক সময় সরকারের বিরুদ্ধেও বলছে। মানে নানান সময় নানান কথা কিন্তু যার যেমন বক্তব্য সে কিন্তু দিচ্ছে। তো ডক্টর ইউনূস এখানে কি করলেন যে বহির্বিশ্বে তো ভুল মেসেজ যেতে পারে যে দেশের বিশৃঙ্খলা চলতেছে, একে অপরের বিরুদ্ধে লেগে গেছে, এটা যেন না হয় সেই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের থেকে একজন করে নিয়ে গেলেন যে বহির্বিশ্ব এমনকি বিশ্ব আপনি একটা আবার চিন্তা করেন এটা কোন জায়গায় গেছে। এটা কিন্তু সাধারণ কোনো দেশ সফরে যায়নি, এটা গেছে হচ্ছে জাতিসংঘের অধিবেশনে। জাতিসংঘের অধিবেশনে যা যখন দেখলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে প্রত্যেকটা দলের একজন করে দুইজন করে নেতাকর্মী সাথে নিয়েছে, মানে বাংলাদেশ এখন ভ্রাতৃত্বর ভিতর আছে, সবাই মিলেমিশে আছে, এখন বাংলাদেশ আগের চাইতে হাজার গুণ সুখে আছে। এটা একটা বার্তা ডক্টর ইউনূস কিন্তু মানে ওনার যে চলাফেরার স্টাইল এবং ওনার যে কাজের স্টাইল তার মাধ্যমে দিয়ে দিল। মুখে কিন্তু বলতে হলো না, মুখে কিন্তু রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, সত্য মিথ্যা অনেক কিছুই বলেন, এমনকি বিশ্ববাসীও এটা জানে, কিন্তু কাজে প্রমাণ দিতে হবে। কাজে যদি প্রমাণ হয় সেটা কিন্তু মুখে বলতে হয় না, সেটা কিন্তু মানুষ সহজে বিশ্বাস করে নেয়। তো ডক্টর ইউনূস কিন্তু এই খেলাটাই এবং এই কাজটাই কিন্তু খুব সহজে স্মুথভাবে করেছেন এবং বিশ্বের কাছে ডক্টর ইউনূসের মর্যাদা আগে যে লেভেলে ছিল তার সাথে আরও অনেক হাই লেভেলে চলে গেছেন এবং ডক্টর ইউনূস আরও একটি নোবেল পুরস্কারের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো ২ নম্বর যে কাজটি করেছেন সেটা জাতিসংঘের অধিবেশনে যে ভাষণ দিয়েছেন। দেখেন জাতিসংঘের অধিবেশনে যে ভাষণ দিয়েছেন উনি এই ভাষণে বাংলাদেশের সমস্যা নিয়ে যেমন কথা বলেছেন, বাংলাদেশের সমস্যা নিয়ে যেমন কথা বলেছেন, ঠিক রোহিঙ্গা সমস্যাগুলো নিয়েও কিন্তু ঠিক এইভাবেই কথা বলেছেন, জলবায়ু সমস্যা নিয়ে কথা বলেছেন। এমনকি ওনার যে 3-0 তত্ত্ব আছে, মানে ৩-0 পৃথিবী গড়ার যে প্ল্যান আছে সেটাও কিন্তু উনি ওখানে উপস্থাপন করলেন এবং সারা বিশ্ব এটা কিন্তু জেনে গেল, আগের থেকেই জানে এবং নতুনভাবে আবারও জানলো। মানে ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার হয়তো 3-0 তত্ত্বর জন্যই পেতে যাচ্ছেন। এবং সব মিলে যদি ভালো কাজ হয়, এদিকে সরকার হিসেবে যদি সুনাম রক্ষা করে, যদি দেশ পরিচালনার দায়িত্ব শেষ করে যদি একটা সুস্থভাবে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই আবার নোবেল পুরস্কার পেতেই পারেন। এবং 3-0 তত্ত্ব সারা পৃথিবী সহ এখন একটা ভাইরাল টপিক এবং এই টপিকের উপর যে কোনো টাইমে নোবেল পুরস্কার আসতে পারে ডক্টর ইউনূসের। তো ৩ নম্বরে দেখেন ৩ নম্বরে কি করলো, ৩ নম্বরে যে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশ এমন একটা অধিবেশনের আয়োজন করছে যা বিগত ৮ বছরে রোহিঙ্গা কিন্তু ৮ বছর ধরে বাংলাদেশে
অবস্থান করতেছে, শেখ হাসিনা সরকার কিন্তু একবারও জাতিসংঘে এইভাবে ফোকাস করে রোহিঙ্গা বিষয়ে কিন্তু কথা বলতে পারে নাই। যদি রোহিঙ্গা বিষয়ে কথা বলতে পারতো তাহলে হয়তো সমাধান আগেই হয়ে যেত, এত রোহিঙ্গা নিয়ে ভার বহন করতে হতো না বাংলাদেশের। দেখেন কি করলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কিন্তু এটা গত 1 মাসের কিন্তু প্ল্যান না, এটা কিন্তু অনেক দিনের প্ল্যান। কিন্তু যখন সরকার হিসেবে উনি ক্ষমতা গ্রহণ করছেন তারপরের থেকেই কিন্তু রোহিঙ্গা ইস্যুটা নিয়ে উনি কাজ করতেছেন, এবং তখন থেকেই কিন্তু উনি একটি কথা বলেছিলেন যে আগামী জাতিসংঘের অধিবেশনে আমরা একটা রোহিঙ্গা বিষয়ে একটা অধিবেশন করব। ডক্টর ইউনূসের অনুরোধে এই প্রথমবার জাতিসংঘে একটা অধিবেশন আয়োজন হলো, যেটা রোহিঙ্গা ইস্যুতে, শুধুমাত্র রোহিঙ্গাদের বিষয় নিয়ে এখানে কথা হয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু কথা হয়নি। একটাবার চিন্তা করেন ডক্টর ইউনূসের পাওয়ার কতটুকু এবং তার লেভেল কোন জায়গায়, বিশ্ব নেতারা তাকে কি পরিমাণ মূল্যায়ন করে এবং জাতিসংঘ তাকে কি পরিমাণ মূল্যায়ন করে। তিনি চাইলেন এবং হয়ে গেল। ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে, ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকতো, যদিও এটা সম্ভব না, তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু উনি হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবেন, তার মানে খুব দ্রুত চলে যাচ্ছে, এর আগে হয়তো রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। কিন্তু উনি কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, এবং যে কোনো দল ক্ষমতায় যান না কেন, সেটা বিএনপি, জামাত, এনসিপি বা যে কোনো দল ক্ষমতায় যান না কেন, আমি অনুরোধ করতেছি এবং সারা দেশের মানুষ অনুরোধ করবে যে ডক্টর ইউনূসকে যেন ক্ষমতাশীল দলের সাথে ভালো একটি পদে রাখা হয়, যেন বিদেশি যে কূটনীতিক বিষয়গুলো আছে এগুলো যেন ডক্টর ইউনূস হ্যান্ডেল করতে পারে। ওনার চাইতে সর্বোত্তম, ওনার চাইতে মেধাবী, ওনার চাইতে উচ্চ লেভেলের র্যাঙ্কের বাংলাদেশে কোনো এখন নেতা নেই। সো অবশ্যই ওনাকে ভালো একটি পদে রাখতে হবে, যেন উনি বিদেশের সাথে যে সংযুক্ত কাজগুলো বাংলাদেশে করতে হবে সেগুলো যেন উনি খুব সহজে করতে পারে। যেমন সামনে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে, এমনকি সামনে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যে দুর্বলতার ভিতর আছে সেটা কাটিয়ে উঠতে হবে, এবং সামনের দিকগুলো টাকা পাচার রোধে দারুণ কাজ করতে হবে বাংলাদেশকে। এই টাকা পাচার রোধ যদি থামাতে পারে বাংলাদেশ, একমাত্র এটাই পারে বাংলাদেশকে সিঙ্গাপুরে পরিণত করতে। টাকা পাচার বন্ধ করতে হবে, বিদেশের টাকা পাচার টোটালি বন্ধ করতে হবে। যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয় তার 4 ভাগের 1 ভাগ টাকা বাংলাদেশের কাজ হয় না। আপনি চিন্তা করেন, শেখ হাসিনারা চারদিকে উন্নয়ন দেখেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো কিন্তু শেখ হাসিনা করেছে, এগুলো করেনি এটা কিন্তু বলা যাবে না, কারণ যে যেটা করেছে তাকে সেটা বলতে হবে। কিন্তু এটার পিছনে ধরেন একটা রাস্তা করতে যদি 1000 কোটি টাকা খরচ হয়, সেখানে উনি 4000 কোটি টাকা বাজেট করছে, আর 3000 কোটি টাকা ওনার নেতা কর্মী বাইরে পাচার করে নিয়ে গেছে। এই যে একটা কাজ করেছেন প্রত্যেকটা সেক্টরের, পদ্মা সেতু বলেন বা হাইওয়েগুলো বলেন বা ফ্লাইওভার বলেন বা টানেল বলেন, প্রত্যেকটা কাজ, বা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বলেন, প্রত্যেকটা কাজে উনি এরকম কাজ করেছেন। উনি ঠিকই বাংলাদেশের চোখে দেখার মতো কাজ করেছেন, কিন্তু কাজের বিনিময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করার কথা তার চাইতে 4 থেকে 5 গুণ পরিমাণ অর্থ বেশি ব্যয় করেছেন, এবং এই টাকাগুলো বাইরে পাচার করেছেন। এই পাচার যদি না হতো তাহলে বাংলাদেশ আরও এই গত 16 বছর আরও অনেক অনেক উন্নত হয়ে যেত, যেটা শেখ হাসিনা সরকার খুব কৌশলে করেছেন নেতাকর্মীদের মন রক্ষা করার জন্য। তো আরও কিছু ইস্যু আছে, এখানে ভিডিওটি বড় হয়ে যাবে, তাই এই বিষয়টি নিয়ে এখন কথা বলছি না। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে ডক্টর ইউনূসের যে এক ঢেলে যে 3 পাখি মারলেন, এটা সাকসেস। আপনার বাংলাদেশে যখন ডক্টর ইউনূস ফিরবে তখন দেখবেন যে উনি সরকার হিসেবে চাঙ্গা। যে পরিমাণ বাংলাদেশে এই কিছুদিন আগে সরকার হিসেবে একদম ব্যর্থ দেখালো ডক্টর ইউনূসকে, এখন কিন্তু সেরকম দেখাচ্ছে না। এখন কিন্তু মনে হচ্ছে না উনি সঠিক পথেই আছেন, এবং সামনে নির্বাচনও ইনশাল্লাহ ভালোভাবেই হবে, এবং দেশ পরিচালনার দায়িত্ব যোগ্য মানুষের হাতে উনি তুলে দেবেন। এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সর্বোচ্চ সবার মাঝে শেয়ার করে দিন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।